নয়নাভিরাম সবুজ ধানের ক্ষেত পাশে নিয়ে নীরবে বয়ে চলেছে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ। শিল্প, সাহিত্য আর কৃষি সমৃদ্ধ এই জনপদ যশোরের কেশবপুরের। ক্ষেত বোঝাই সবল চারার সবুজ হাসি, সজীবে ক্ষেতের টাটকা ঘ্রাণ বুঝি কৃত্রিম সুগন্ধির চেয়েও মোহনীয়। মাটির সাথে মিশে গিয়ে মাটির মানুষের নিবিড় পরিচর্যা পূর্ণতা পাবে কাঙ্ক্ষিত ফসলের হাসিতে। ইটপাথরের ধূসর জগৎ থেকে বহু দূরে প্রকৃতির স্নিগ্ধ আঁচলে ঘেরা এই গ্রামখানি যেন প্রশান্তির এক গোপন ঠিকানা। এখনও এখানে ঐতিহ্য ধরে রেখেছে মাটির টালির ছাউনি দেয়া বাড়িগুলো। কেশবপুরে এখনও দারুণ চাহিদা মাটির টালির। গ্রামগুলোতে টালি তৈরির এই কর্মযজ্ঞ এক অনন্য শিল্পধারা। নারী পুরুষ উভয়েই এই শিল্পের কারিগর। পরম মমতায় গড়ে তোলা হয় এক একটি টালি। সুনিপুণ কারুকার্যে গড়ে ওঠা প্রতিটি টালি যেন বাংলার লোকজ ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এখানকার শ্রীরামপুর, হরিহরনগর, পাঁজিয়া এবং মজিদপুর ইউনিয়নের গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে টালি তৈরি হয়। কারিগরদের বংশপরম্পরায় মৃৎশিল্পের ধারাটি সরব এখানটায়। মাটির টালির সবচেয়ে বড় গুণ হল গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহেও এটি ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখে, আবার শীতকালে ঘরের ভেতরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে। বর্তমানে ইটালি, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এখানকার টালি। এখানকার প্রায় প্রতিটি প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারে ছাগল পালনকে একটি লাভজনক বাড়তি আয় হিসেবে দেখা হয়। প্রায় প্রতিটি গৃহস্থালিতে মাটির চুলা এবং হাঁস মুরগির ঘর তৈরির নান্দনিক ও কার্যকর রেওয়াজ এখনও টিকে আছে এই এলাকায়। গ্রামীণ নারীদের নিপুণ হাতে তৈরি এসব শিল্পকর্ম প্রয়োজন মেটানোর পাশাপাশি সৃজনশীলতারও বহিঃপ্রকাশ। একটি নিখুঁত পরিপক্ক তল্লা বা মুলি বাঁশ ঝুড়ি তৈরির জন্য সবচেয়ে উপযোগী। এখানকার গ্রামগুলোতে বাঁশ দিয়ে ঝুড়ি বুননের দৃশ্যটি
কেবল একটি হস্তশিল্পই নয়, বরং এটি যেন এক নিপুণ জাদুকরী ছন্দ। কারিগরেরা যেন বাঁশের প্রতিটি তন্তুতে নিজেদের জীবনবোধ আর ঐতিহ্যকেই বুনে দেন। এই বুনন শৈলী লোকজ শিল্পের মর্যাদায় অনন্য। রান্নাঘরে উনুন জ্বলার আগে চলে কোটা বাছার এক শৈল্পিক উৎসব। দৃশ্যটি যেন এক শাশ্বত বাংলার প্রতিচ্ছবি। ভাত খেতে বসার দৃশ্যটি যেন এখানকার মানুষের জীবনের মতোই সহজ সরল। সেখানে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো অলৌকিকতা। ছায়াযুক্ত ও আর্দ্র পরিবেশে পানের চাষ করা হয়, তাই বাঁশ, ছন, পাটকাঠি বা নেট জালে ঘিরে দেয়া হয় পানের ক্ষেত বা পান বরজ। পান বেশ স্পর্শকাতর একটি লতাজাতীয় গাছ, তাই এর জন্য নিয়মিত তদারকি প্রয়োজন। পান লতাজাতীয় গাছ হওয়ায় এটি উপরে ওঠার জন্য কাঠি বা বাঁশের কঞ্চি ব্যবহার করতে হয়। লতা বড় হওয়ার সাথে সাথে আলতো করে বাঁশের ছট অথবা সুতলি দিয়ে বেঁধে দিতে হয়। একে বাউনি দেয়া বলে। পানের পাতা বড়, পুরু এবং গাঢ় চকচকে সবুজ হওয়াটা মূলত সঠিক পুষ্টি ও আর্দ্রতা ব্যবস্থাপনার উপর নির্ভর করে। পানের লতার গিঁট থেকে বের হওয়া লম্বা সুতোর মতো শিকড়কে উদ্ভিদবিজ্ঞানীদের ভাষায় অস্থানিক বা আরোহী শিকড় বলে। শিকড়ের এই অংশটি মাটিতে পুঁতে দিলে নতুন চারা বের হয়। এ অঞ্চলে মিঠা ও সাঁচি এই দুই ধরনের পান বেশি চাষ হয়। মিঠা পান স্বাদে মিষ্টি এবং আকারে বড়, আর সাঁচি পান কিছুটা ঝাল স্বাদের এবং সুগন্ধিযুক্ত। পানের লতা খুঁটির সাথে আলতো করে বাঁধার সূক্ষ্ম কাজটি নারীরা অত্যন্ত নিপুণতার সাথেই করেন। রোপণের ৬ থেকে ৮ মাস পর পান পাতা সংগ্রহ শুরু হয়। পান সংগ্রহের সবচেয়ে উপযুক্ত সময় হল খুব ভোর অথবা বিকেল বেলা। কম সময়ে এবং অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় কৃষকরা শশা চাষে বেশ আগ্রহী। কেশবপুরের সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি এবং হাসানপুর ইউনিয়নের মাঠে মাঠে প্রচুর শশা চাষ হয়। গাছ খানিকটা হলদেটে হয়ে এলে এবং নুয়ে পড়লে রসুন সংগ্রহের সময় হয়েছে বলে বুঝতে পারেন কৃষকরা। মাটি শুকনা থাকলে রসুন তোলা সহজ হয়, এতে রসুনের গায়ে কাদাও লাগে না।
মাঠ থেকে রসুন তোলার পর সেগুলোকে আঁটি বেঁধে রাখা কেবল একটি পদ্ধতিই নয়, এটি রসুন দীর্ঘকাল ভালো রাখার একটি প্রাচীন ও কার্যকর কৌশল। ঝুরো রসুনের চেয়ে আঁটি বাঁধা রসুন নাড়াচাড়া করতেও সুবিধা বেশি। মুঠি বেঁধে ঝুলিয়ে রাখলে এটি 6 থেকে 8 মাস পর্যন্ত ভালো থাকে। কার্পাস তুলার চাষের জন্য কেশবপুর দারুণ সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। সাতবাড়িয়া, মির্জানগর এবং জাহানপুর সহ বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে কার্পাস তুলার চাষ হচ্ছে। 2025-26 অর্থবছরে কেশবপুরে প্রায় 280 হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। গত 3 বছরে এখানে তুলা চাষের পরিমাণ বেড়েছে প্রায় 47 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় কেশবপুরের অনেক কৃষক এখন অন্যান্য রবি শস্যের বদলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। অন্যান্য ফসলের তুলনায় এতে সেচ ও রাসায়নিক সারের প্রয়োজন কম হয়, ফলে উৎপাদন খরচও কমে, আবার বীজের দাম ভালোই পাওয়া যায়। সূর্যমুখীর বীজে তেলের পরিমাণ থাকে 42 থেকে 45 ভাগ। কোলেস্টেরল মুক্ত হওয়ায় বাজারের চাহিদাও প্রচুর। যশোর শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে কেশবপুর উপজেলা সদর। স্মৃতিফলকে মধুকবি মাইকেল ও তার বিখ্যাত কবিতাংশ বলে দেয় এ অঞ্চলের মানুষ ঐতিহ্যকে কতটা শ্রদ্ধা ভরে আগলে রেখেছেন। প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ কেশবপুরের পরতে পরতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। বিশেষ করে মধ্যযুগীয় এবং সুলতানি আমলের নানা নিদর্শন এ অঞ্চলের প্রাচীনত্বের প্রমাণ দেয়। অনেকে মনে করেন সেন বংশীয় রাজাদের আমল থেকেই এলাকাটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠেছিল। আধুনিক কেশবপুরের রূপান্তর মূলত শুরু হয়েছে এর পরিকল্পিত প্রশাসনিক অবকাঠামো এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের মাধ্যমে। একসময়ের প্রাচীন জনপদটি এখন একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন উপজেলা শহরে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গের অন্যতম একটি শিক্ষানগরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কেশবপুর। প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারে এ জনপদটি এখন অনেক বেশি অগ্রসর। সাগরদাঁড়ি গ্রামের মাঝখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসতবাড়ি থেকে সামান্য দূরত্বে এই প্রাচীন মসজিদটির অবস্থান। মোঘল স্থাপত্যরীতিতে নির্মিত প্রাচীন এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত শাহ সুফি নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি।
মধুসূদন এই মসজিদে তখনকার ইমাম মৌলভী লুৎফুল হকের কাছে ফার্সি ভাষা ও প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। কেশবপুর উপজেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার পশ্চিমে বুড়িভদ্রা নদীর তীরে মির্জানগর হাম্মামখানা বা রাজকীয় গোসলখানাটি অবস্থিত। মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এবং দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এটি। মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬৪৯ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার শাহ সুজার আমলে এটি নির্মিত হয়। তৎকালীন ফৌজদার মির্জা সাফসি খান এটি প্রতিষ্ঠা করেন। তার নামানুসারেই এ এলাকার নাম হয় মির্জানগর। এটি ছিল রাজকীয় পরিবারের সদস্যদের গোসল ও বিশ্রামের জন্য একটি বিশেষ স্থাপনা। যশোর জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কেশবপুরের সাগরদাড়ি। সাগরদাড়ির মূল আকর্ষণ এককালের বিখ্যাত দত্তবাড়ি, এখন এর নাম মধুপল্লী। বাংলা চতুর্দশপদী কবিতার জনক মাইকেল মধুসূদন দত্তের জন্ম এই বাড়িতে। এখানেই তার বেড়ে ওঠা। দত্তবাড়ির একতলায় কাচারি ভবন এখন মধুপল্লী গ্রন্থাগার। জন্ম ১৮২৪, মৃত্যু ১৮৭৩। ক্ষণজন্মায় মহাকবির বাবা আইনজীবী রাজনারায়ণ দত্ত, মা জমিদার কন্যা জাহ্নবী দেবী। ভ্রমণ পিয়াসিয়ার কাব্যপ্রেমীদের প্রিয় জায়গা হয়ে ওঠা মধুকবির স্মৃতিময় এই বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখন সংরক্ষিত এক পুরাকীর্তি। দত্তবাড়ির অন্দরমহলের এই জায়গায় সদ্য ভূমিষ্ঠ মধুসূদন পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন ২০২ বছর আগে। মধুকবির পৈতৃকে বসতবাড়ির চারদিকেই কক্ষের সারি। সামনের স্তম্ভশোভিত স্থাপনাটি দত্তবাড়ির দুর্গা মন্দির। পূজা অর্চনার প্রতি বিশেষ দুর্বলতা ছিল দত্ত পরিবারের সদস্যদের। দত্ত পরিবারের পূর্বপুরুষদের আদিনিবাস ছিল পশ্চিমবঙ্গের হাওড়া বালিতে। মধুসূদনের পিতামহ রামনিধি দত্ত সাতক্ষীরার তালা জনপদ থেকে এসে বসতি গড়েছিলেন যশোরের সাগরদাঁড়িতে। মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত তার ৩ ভাইকে সাথে নিয়ে সাগরদাঁড়ি ও আশপাশের এলাকায় জমিদারি কিনে প্রতিষ্ঠা পেয়েছিলেন সম্ভ্রান্ত জমিদার হিসেবে। দত্তবাড়ির পশ্চিমাংশের নিচতলার কক্ষগুলোয় এখন জাদুঘর। মধুসূদন দত্ত বেড়ে উঠেছিলেন জমিদারি জীবনধারার আবহের মাঝে। তাঁর ব্যবহার করা এসব জিনিস এখন ইতিহাসের অমূল্য স্মারক বস্তু।
এখানে ঠাঁই পেয়েছে মধুকবির হস্তলিপি, পংক্তিমালা, গ্রন্থপ্রচ্ছদ, শিক্ষক ও বন্ধুবান্ধবদের ছবিসহ নানান নমুনা স্মারক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্রসহ ১৯ শতকের বহু শিল্পী, সাহিত্যিক, মনীষীর প্রীতিধন্য ছিলেন মধুসূদন। প্রথম বাংলা সনেট, প্রথম মৌলিক নাটক, প্রথম মৌলিক মহাকাব্য এবং ট্র্যাজেডি ও কমেডিধর্মী সাহিত্যকর্মের এই রচয়িতা অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারে আধুনিকতা এনেছেন বাংলা সাহিত্যে। মধুসূদনের ব্যবহার করা পালঙ্ক, কাঠের টেবিল, দেরাজ সম্বলিত আলনা, লোহার সিন্দুক, দেয়ালের দর্পণ, স্টিল ও কাঠের বাক্সসহ এই জাদুঘরের সংরক্ষিত নানা জিনিস সবাইকে ফিরিয়ে নিয়ে যায় ২০০ বছর আগে। সাফল্য ব্যর্থতার দোলাচলে মধুকবির যে জীবন ছিল উপন্যাসের মতোই বর্ণাঢ্য, তার নানান নমুনা এ জাদুঘরের কক্ষে কক্ষে। দত্তবাড়ির কাচারি ভবনের বামে একাধিক পারিবারিক পুকুরের একটি। মধুসূদনের কবি মানুষ গড়ে তোলার অন্যতম নেপথ্য কারিগর নৈসর্গিক এই পরিবেশ। সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়ে বইছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিধন্য এই নদ কপোতাক্ষ। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। যাযাবর মধুকবির অপার তৃষ্ণা মেটেছিল শুধু এই কপোতাক্ষের জলে। একসময় কপোতের চোখের মতো স্বচ্ছ পানি ছিল বলে নদের নাম হয়েছিল কপোতাক্ষ। ১৩ বছর বয়স থেকে কলকাতায় থাকা মধুসূদন বহুবার সাগরদাঁড়িতে ফিরেছেন এই কপোতাক্ষ নদ বেয়ে। কপোতাক্ষ পাড়ের এই কাঠবাদাম গাছ বুকে ধরে আছে মধুকবির বাল্যকালীন সাহিত্য সাধনার স্মৃতি। সাগরদাঁড়ি থেকে শেষ বিদায় নেয়ার আগে এ গাছের তলায় তাঁবু খাটিয়ে সপ্তাহখানেক সপরিবারে কাটিয়েছিলেন দত্তবাড়ির ত্যায্য সন্তান পিতৃমাতৃহীন মধুসূদন। সয় সম্পত্তির দখল নেয়া আত্মীয় স্বজনরা ধর্মান্তরের অজুহাতে গৃহে প্রবেশের সুযোগ না দেয়ায় আশাহত কবির শেষ বিদায়ের স্মৃতি ধরে আছে কপোতাক্ষ পাড়ের এই ঘাট ফলক। সাহিত্য, ঐতিহ্য, নদ নদী আর কৃষির অপার মেলবন্ধন প্রাচীন নগরী কেশবপুরকে করে তুলেছে যশোরের এক অনন্য জনপদ।